আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে আমরা দেখবো হচ্ছে, দেখো এর আগের দিন আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পড়েছি। এখানে ছিল ব্রেন আর স্পাইনাল কর্ড, তাই তো? এবার দেখো ব্রেন থেকে অনেক নার্ভ বেরোয়, ব্রেন থেকে অনেক নার্ভ বেরোয়, এগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ, এগুলোকে বলে ক্রেনিয়াল নার্ভ। কতগুলো থাকে? 12 পেয়ার্স। এই নার্ভ গুলো কেউ কেউ চলে গেছে হচ্ছে তোমার চোখে, নাকে, কানে, এগুলো। আর স্পাইনাল কর্ড থেকে আবার এরকম অনেকগুলো নার্ভ বেরোয়, স্পাইনাল কর্ড থেকে এরকম অনেকগুলো নার্ভ বেরোয়, এগুলোকে বলা হচ্ছে স্পাইনাল নার্ভ, এগুলোকে বলে স্পাইনাল নার্ভ। কতগুলো থাকে? 31 পেয়ার্স, 31 পেয়ার্স। ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল নার্ভ যেগুলো বডির পেরিফেরির দিকে ছড়িয়ে গেছে, বডির সাইডের দিকে ছড়িয়ে গেছে, এইটাকে বলা হয়, এই দুটাকে একসাথে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এগুলোকে বলে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, এবার আরেকটা নার্ভ হয়, মনে করো আমি বলছি, সেটা হচ্ছে ইন্টারনাল অর্গ্যান, ধরে নাও ইন্টারনাল বা ভিসেরাল অর্গ্যান, যেমন ধরো কিডনি, স্টমাক, ইন্টেস্টাইন। ইন্টারনাল অর্গ্যান থেকে এরকম করে নার্ভ যাচ্ছে, তারপরে এরকম একটা গ্যাংলিয়া থাকে, গ্যাংলিয়া সেটা আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্টেড। সেন্ট্রাল, সরি, এটা গ্যাংলিয়া বলে এটাকে, এই সোয়ালোয়েড স্ট্রাকচারকে গ্যাংলিয়া বলে। গ্যাংলিয়া কি স্যার? গ্যাংলিয়া হচ্ছে এমন একটা সোয়ালোয়েড জায়গা যেখানে নার্ভ ঢুকেছে বা যেখান থেকে নার্ভ বের হয়েছে, এই ওগুলোকে গ্যাংলিয়া বলে। তাহলে ইন্টারনাল অর্গান থেকে গ্যাংলিয়া হয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে যেগুলো কানেক্টেড, এগুলোকে বলে ভিসেরাল নার্ভ, এগুলোকে বলে ভিসেরাল নার্ভ। এটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে, এটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে। বুঝতে পারছো? এবার দেখো, ধরে নাও এটা তোমার রিসেপ্টর হবে, এটা হচ্ছে রিসেপ্টর। মনে করো তোমার স্কিন, আমাদের বডিতে 5টা রিসেপ্টর হয়, চোখ, কান, নাক, স্কিন আর টাং। তো এইটা মনে করো স্কিন হচ্ছে একটা রিসেপ্টর যে হিট, টাচ এগুলোকে সেন্স করতে পারে, এগুলোকে রিসিভ করতে পারে। তো হিট, টাচ এগুলোকে কি বলে? স্টিমুলাস। তো মনে করো হিট স্টিমুলাস দেওয়া হচ্ছে রিসেপ্টরটাকে, স্কিন, তাহলে একটা নিউরন দিয়ে ওটা যাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। এইবার মনে করো তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা কমান্ড ক্রিয়েট করবে, তারপরে ওটা অন্য নিউরন দিয়ে যাবে হচ্ছে তোমার মাসেলে, হাতের মাসেলে যাবে। এটা মনে করো তোমার বাইসেপ মাসেল, এটা হচ্ছে তোমার মাসেল। মাসেলকে বলে ইফেক্টর, মাসেলকে বলে ইফেক্টর। তখন মাসেল কি করবে? রেসপন্স করবে। মাসেল কি করবে? রেসপন্স করবে। কিরকম রেসপন্স করবে? মাসেল কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্ট। আর তোমার তোমার হাতটা ওখান থেকে সরে যাবে, হাতে ছ্যাঁকা লাগছে তখন হাতটা সরে যাবে। কথাটা বুঝলা? মনে করো তোমার হাতে ছ্যাঁকা লাগলো, এবার এইটা একটা নিউরন দিয়ে ব্রেনে গেল বা স্পাইনাল কর্ডে গেল, স্পাইনাল কর্ডটাকে প্রসেস করলো, করে একটা কমান্ড দিয়ে, কমান্ড, কি কমান্ড? যে আমাকে হাতটাকে সরাতে হবে। তখন ওইটা অন্য নিউরন দিয়ে চলে আসবে হাতের মাসেলে, তখন হাতের মাসেল কন্ট্রাক্ট করবে আর হাত থেকে আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে নেব। আর এই মুভমেন্টটাই হচ্ছে রেসপন্স। তো কোন নিউরন দিয়ে রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, সেটার নাম হচ্ছে সেন্সরি নিউরন বা অ্যাপারেন্ট নিউরন।
সেন্সরি বা অ্যাফারেন্ট নিউরন। আর কোন নিউরন দিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে মাসল মানে ইফেক্টরে যায় সেটা হচ্ছে মোটর অর ইফারেন্ট নিউরন। মোটর বা ইফারেন্ট নিউরন। ঠিক। তার মানে ব্যাপারটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কোন নার্ভ আছে, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে কোন নার্ভ আছে যারা সেন্সরি নিউরন হিসেবে কাজ করে, আবার কোন নার্ভ আছে যারা মোটর নিউরন হিসেবে কাজ করে। কথাটা বুঝতে পারছো? কোন নার্ভ আছে যারা স্টিমুলাসের নার্ভ ইম্পালসটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায়। কোন নার্ভ আছে যারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে থেকে নার্ভ ইম্পালসকে ইফেক্টর বা মাসলে নিয়ে আসে। আবার কোন নার্ভ আছে মিক্সড নার্ভ। কোন নার্ভ আছে মিক্সড নার্ভ হয়, যেমন ভেগাস নার্ভ। এরা দুটাই করে। মিক্সড নার্ভ কি করে, তোমার স্টিমুলাস থেকে সরি মানে রিসেপ্টর থেকে স্টিমুলাসের সেন্সকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমেও নিয়ে যায়, আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে তোমার নার্ভ ইম্পালসকে মাসলেও নিয়ে যায়। তাদেরকে মিক্সড নার্ভ বলে। দুটা কাজই যারা করে আর কি ব্যাপার। ওটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়বে। ওটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়বে। এটা আমি বললাম নিউরনের কাজের বেসিসে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের টাইপস। এবার কন্ট্রোলের উপরে বেস করে আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুই রকম। কন্ট্রোল করতে পারি কি পারি না। কোন নার্ভ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে আছে, যেমন মনে করো হাত পাকে নড়ানো, হ্যাঁ কি না, ঘাড় নড়ানো, এগুলো এই মুভমেন্ট গুলো আমাদের কন্ট্রোলে আছে। তো সেইটা হচ্ছে তোমার সোম্যাটিক সোম্যাটিক অর ভলান্টারি নার্ভাস সিস্টেম। ভলান্টারি নার্ভাস সিস্টেম মানে যেটা হচ্ছে আন্ডার আওয়ার উইল, আমাদের ইচ্ছার অনুযায়ী। আর কোন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কোন নার্ভ আছে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই। যেমন মনে করো আমি কি বসে থেকে থেকে এখন আমার হার্টবিট বাড়িয়ে দিতে পারবো ইচ্ছা মতো? পারবো না। তো এগুলো আমাদের হার্টবিট, ডাইজেশন, হ্যাঁ এগুলো আমাদের কন্ট্রোলে নেই। কিডনি ফাংশন, তো সেইটা হচ্ছে তোমার ভিসেরাল। আমি ভুল বললাম না তো? হ্যাঁ, এটা কেমন আছে? দাঁড়াও, সোম্যাটিকটা হ্যাঁ সোম্যাটিকটা ঠিক আছে। আর এই হচ্ছে অটোনমিক। তোমার ভিসেরাল না, ভিসেরাল না তো, অটোনমিক অর অটোনমিক অর ইনভলান্টারি নার্ভাস সিস্টেম। অটোনমিক অর ইনভলান্টারি নার্ভাস সিস্টেম। ঠিক আছে। এবার অটোনমিক আর ইনভলান্টারি নার্ভাস সিস্টেম যেগুলো কি হবে, নট আন্ডার আওয়ার উইল, আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করাতে পারি না। এইবার দেখো অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দু টাইপের আছে। অটোনমিক নার্ভাস সিস্টেম আবার দুই টাইপের হয়। একটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এরা হচ্ছে অপোজিট ওয়েতে কাজ করে। এরা অপোজিট ওয়েতে কাজ করে। যেমন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা অটোনমিকের আন্ডারে, এই যদি হার্টবিট বাড়ায় তাহলে প্যারাসিম্প্যাথেটিক হার্টবিট কমাবে, এরকম টাইপের একটা চার্টও আছে। তাহলে এইটাই হলো গোটাটাই আমি বলে দিলাম, এটা গোটাটাই আমি বললাম পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে। বুঝতে পারলা? এগুলো সব পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আন্ডারে। তাহলে চলো দেখে নিন যে বইতে কি লেখা আছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম ইনক্লুডস দ্য নার্ভস। এখানে ব্রেন আর স্পাইনাল কর্ড না, শুধু নার্ভ থাকবে।
which carry impulses to and from the central nervous system, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যায় বা ওখান থেকে ইম্পালসকে বের করে নিয়ে অন্য জায়গায় নিয়ে যায়। এটা দুই টাইপের আছে তোমাদের বইতে, সোম্যাটিক, একটা হচ্ছে সোম্যাটিক মানে ভলান্টারি, আর একটা অটোনমিক মানে ইনভলান্টারি। এবার সোম্যাটিকের আন্ডারে হচ্ছে দিয়েছে ক্রেনিয়াল নার্ভ, যেগুলো ব্রেন থেকে বের হয়েছে 12 পেয়ার্স। এগুলো টাইপসও দেওয়া আছে, যেমন সেন্সরি নিউরন, যেরকম অলফ্যাক্টরি যেটা নোজে যায়, স্মেলকে ডিটেক্ট করতে হেল্প করে। অপটিক নার্ভ যেটা আই থেকে ব্রেনের সাথে কানেকশন। অডিটরি মানে হচ্ছে কানের সাথে ব্রেনের কানেকশন। বুঝতেই পারছো কোনটার কি কাজ। এগুলো কোন ধরনের নিউরন বললাম? সেন্সরি নিউরন। মনে আছে সেন্সরি নিউরন কোনটা? সেন্সরি নিউরন হচ্ছে তোমার যেটা রিসেপ্টর থেকে ব্রেনের মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে সেন্সরি নিউরন বা সেন্সরি নার্ভ। আর ব্রেন থেকে ইফেক্টরে যেটা নিয়ে যায় সেটা কিন্তু মোটর নার্ভ। যেমন মোটর নার্ভেরও এক্সাম্পল দেওয়া আছে, টু দা আই মাসল মানে আইরিশ মাসল, ছোটবেলায় পড়েছিল আইরিশ মাসল। আইরিশ মাসল হচ্ছে একটা মোটর নার্ভ। আর একটা বললাম কি যেটা দুইটাই কাজ করে, কি বলে ওটাকে? মিক্স নার্ভ, গোয়িং টু এন্ড কামিং ফ্রম দা ফেস এন্ড টাং। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মিক্স নার্ভ। এবার চলে আসো স্পাইনাল নার্ভ। স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ গুলো বেরিয়েছে, কতগুলো থাকে টোটাল? 31 পেয়ার্স থাকে। এবার আমাদের, আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এটা মনে করো আমাদের স্কাল। এবার স্কালের পর থেকে এখান থেকে আমাদের ভার্টিব্রাল কলাম মানে ব্যাকবোনটা শুরু হয়েছে, হ্যাঁ কি না? আমাদের ব্যাকবোনের এক একটা হাড্ডিকে ভার্টিব্রা বলে। এই ভার্টিব্রাও থাকে 31টা। বুঝতে পারছো, এরকম করে 31টা থাকে। আমি সবগুলো আঁকালাম না। তো মোটামুটি প্রথম 12টা ভার্টিব্রাকে বলে থোরাসিক। থোরাসিক, ঠিক আছে। তারপরে 5টা পেয়ারকে বলে সার্ভিক্স। সার্ভিক্স, তারপরে 12 5, তারপরে হ্যাঁ, ও প্রথমের 8টা থোরাসিক, না 8টা হচ্ছে সার্ভাইকাল, তারপরে থোরাসিক, হ্যাঁ হ্যাঁ। তারপরে 5টা হচ্ছে তোমার কি লাম্বার, 5টা স্যাক্রাল আর একটা কক্সিডিয়াল। আচ্ছা দাঁড়াও, এখানে একটু চেঞ্জ করে দিই, এটা অ্যারেঞ্জমেন্টটা ভুল হয়েছে। প্রথমের 8টা, 8টা তো নাই এখানে, মানে ইমাজিন করে নাও 8টা, সেটাকে বলে সার্ভিক্স। তারপরে 12টা ভার্টিব্রাকে বলে থোরাসিক। তারপরে 5টা ভার্টিব্রাকে বলে লাম্বার। তারপরে 5টাকে বলে স্যাক্রাল। তারপরে একটা ছোট্ট থাকে, সেটার নাম হচ্ছে ককিক্স। এগুলো ভার্টিব্রা গুলোর নাম। এবার দেখো জিনিসটা, যে এটা হচ্ছে ব্রেন, স্কালের ভিতরে আছে ব্রেন, আর ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে গেছে স্পাইনাল কর্ড, হ্যাঁ কি না? ভার্টিব্রাল কলামের ভিতর দিয়ে গেছে স্পাইনাল কর্ড, আর স্পাইনাল কর্ড থেকে অ্যারাইজ হয়েছে স্পাইনাল নার্ভ। বুঝতে পারছো ব্যাপারটা? সেই স্পাইনাল নার্ভ গুলোর নামও এই ভার্টিব্রা গুলোর নাম অনুযায়ী দেওয়া। সার্ভিক্স রিজিয়ন থেকে যেগুলো বেরিয়েছে স্পাইনাল নার্ভ, সেগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল। কটা আছে? 8 পেয়ার্স। থোরাসিক্স থেকে যেগুলো বেরিয়েছে ওগুলোর নাম হচ্ছে, ওগুলোর নাম থোরাসিক বা বইতে কি লেখা আছে থোরাক্স। কত আছে? 12 পেয়ার্স। তারপরে লাম্বার থেকে বেরিয়েছে, ওটারও নাম লাম্বারই দেওয়া আছে মনে হয়। ওটা আছে হচ্ছে তোমার কত 5 পেয়ার্স লাম্বার রিজিয়ন থেকে। স্যাক্রাল থেকেও স্যাক্রালি নাম দেওয়া আছে, এইটা আছে 5 পেয়ার। আর ককিক্স থেকে একটাই বেরিয়েছে, কক্সিজিয়াল নাম দেওয়া আছে না, কক্সিজিয়াল, সেটা আছে একটা মাত্র, 1 পেয়ার, সরি একটা না তো 1 পেয়ার। তাহলে 8 12 20, 20 5 25, 5 30 আর 1 31, টোটাল 31 পেয়ার্স। ডান দিক বাদিক তাই 31 পেয়ার্স।
এরকম করে নামগুলো ভার্টিব্রা গুলোর নাম অনুযায়ী দেওয়া। তো এখানে দেখবে যে এই যে ফোলা জায়গাগুলো, এই যে সোয়ালোয়েন জায়গাগুলোর নাম আমি একটু আগেই বলেছি, কি বলতো? গ্যাংলিয়া। এরকম অনেকগুলো গ্যাংলিয়া থাকে। তো স্পাইনাল কর্ড গুলো গ্যাংলিয়াতে ঢোকে, তারপরে গ্যাংলিয়া থেকে কিছু নার্ভ ইন্টারনাল অর্গানে চলে গেছে। স্পাইনাল কর্ড থেকে গ্যাংলিয়া, হ্যাঁ এটা হচ্ছে স্পাইনাল কর্ড, এগুলো হচ্ছে গ্যাংলিয়া। পাশেই থাকে, মানে একদম পাশে থাকে না, মানে এটা তো বোঝানোর জন্য ছবিটা এরকম। গ্যাংলিয়ার লোকেশন গুলো একটু এদিক ওদিকও হয়, বুঝতে পারলাম? স্পাইনাল কর্ড থেকে গ্যাংলিয়া, গ্যাংলিয়া থেকে ইন্টারনাল অর্গান। তো কোন নার্ভ কোথায় যাচ্ছে, এটা তো তোমাদের এই ছোট ক্লাসে নেই, বড় হলে মুখস্থ করতে হবে যে কোন নার্ভ গুলোর নাম। হ্যাঁ, গ্যাংলিয়া মাসল না, মাংস তো মাসল হয়ে গেল। গ্যাংলিয়া হচ্ছে একটা টিস্যু, নার্ভের নার্ভের এগ্রিগেশন, নার্ভের মানে কি বলবো, জমাট বাঁধা নার্ভ। ওখান থেকে নার্ভ ঢুকেছে বা নার্ভ বের হয়েছে, বুঝতে পারছো? ওটা নার্ভাস টিস্যু দিয়েই তৈরি। না, ব্যাপারটা হচ্ছে যে যেমন দেখো, কোন কোন গ্যাংলিয়া আছে যেই, যেমন দেখো এই গ্যাংলিয়াটা অনেকগুলো ইন্টারনাল অর্গানের সাথে কানেক্ট করেছে, বুঝলা? অনেকগুলো। আর এগুলো কি বলতো, ইন্টারভাস্কুলার কানেকশনের জন্য দরকার। যেমন ধরো তুমি খাবার খাচ্ছো, খাবার খাওয়ার সময় খাবার খাওয়ার পরে খাবারটা তোমার স্টমাকে যাচ্ছে, তোমার স্টমাকে যে খাবারটা আসছে ওটা লিভার বুঝবে কি করে, তাই না? তখন লিভার বাইল সিক্রিট করবে না? তো ওটা লিভারকেও তো সিগন্যালটা পাঠাতে হবে, সেই জন্য এদের এরকম কানেকশন দরকার। তাহলে দেখে নাও কত এই স্পাইনাল নার্ভ গুলোর নাম ভালো করে মুখস্থ করবা। আচ্ছা, এইবার দেখো এখানে কি লেখা আছে যে এটিপিক্যাল স্পাইনাল নার্ভ অরিজিনেটস ফ্রম স্পাইনাল কর্ড বাই মিনস অফ টু রুটস, আর ডরসাল রুট এন্ড এ ভেন্ট্রাল রুট। আচ্ছা, এর আগের দিন আমি স্পাইনাল কর্ডের কি কোনো ছবি ডাউনলোড করেছিলাম? হ্যাঁ, গায়েব হয়ে গেছিল না? আচ্ছা,
স্পাইনাল কর্ডের স্ট্রাকচারটা দেখো, স্পাইনাল কর্ডের স্ট্রাকচারটা যে স্পাইনাল কর্ডটাকে, এটাকে ভাবো এরকম স্পাইনাল কর্ড, তো ওটাকে এরকম ভাবে দেখিয়েছি, এরকম ভাবে, বুঝতে পারছো যে ব্যাপারটা? ক্রস সেকশন দেখিয়েছি, ক্রস সেকশন। তাহলে ব্যাপারটা হয় কি যে স্পাইনাল কর্ডের ভিতরের দিকে বেশিরভাগ হচ্ছে তোমার না নিউরনের সেল বডি গুলো থাকে, ভিতরের দিকে সেল বডি গুলো থাকে, একজন গুলো বাইরের দিকে এরকম করে বেরোয়, বুঝলা? ভিতরের দিকে সেল বডি গুলো থাকে, বাইরের দিকে এরকম করে একজন গুলো বেরোয়। এবার সেল বডির মধ্যে নিউক্লিয়াস আছে, সেল বডির মধ্যে নিউক্লিয়াস থাকার জন্য ভিতরটা একটু গ্রেইশ অ্যাপিয়ারেন্স হয়, কারণ নিউক্লিয়াস ঘন, তো সেই জন্য ভিতরটা গ্রেইশ অ্যাপিয়ারেন্স হয়, সেই জন্য ভিতরটাকে বলে গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার। আর বাইরের দিকে যে একজনের ফাইবার গুলো বেরিয়েছে, এবার ফাইবার তো অত বেশি ঘন হয় না, সেজন্য বাইরের দিকটা হোয়াইট অ্যাপিয়ারেন্স হয়, যেটাকে বলে হোয়াইট ম্যাটার। ঠিক আছে? এইবার আমরা ভিতরে যে গ্রে ম্যাটার, গ্রে ম্যাটারের কতগুলো মানে শিং দেখতে পাচ্ছি, হর্নস, এটাকে বলে ডরসাল হর্ন, এটাকে বলে ভেন্ট্রাল হর্ন। বইয়ের ছবিতে দেখো, তোমাদের বইয়ের ছবিটা দেখো, কোনো একটা ছবিতে থাকবে ডরসাল হর্ন আর ভেন্ট্রাল হর্ন। না রুট না, হর্ন, হর্ন আছে কি? আচ্ছা, হর্ন গুলো চিনে রাখো, কারণ বইয়ের ভিতরে লেখা আছে ডরসাল হর্ন আর ভেন্ট্রাল হর্ন। এবার এটাও তো কিন্তু ডরসাল হর্ন, এই যে এটাও কিন্তু ডরসাল হর্ন, আর এইটা হচ্ছে ডিএইচ লিখে দিলাম, আর এটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন। ঠিক আছে? এবার দেখো ডরসাল হর্ন থেকে সেন্সরি, ডরসাল হর্ন দিয়ে সেন্সরি নিউরন গুলো ঢুকেছে, ডরসাল হর্ন দিয়ে সেন্সরি নিউরন গুলো এরকম একটা গ্যাংলিয়া হয়ে তারপরে ভিতরের দিকে ঢুকেছে। যেই যেইটা দিয়ে ঢুকছে, এই যে এটা, এইটার নাম হচ্ছে ডরসাল রুট, এইদিকেও এটা কিন্তু ডরসাল রুট, বুঝতে পারছো? আর ভেন্ট্রাল হর্নের মধ্যে যে নিউরন গুলো দেখো ঢুকেছে, এগুলো কিন্তু হচ্ছে তোমার আহ মোটর নার্ভ, এগুলো মোটর নার্ভ বা স্পাইনাল নার্ভ, যেগুলো ঢুকে নেই, সরি বের হয়েছে, এখান দিয়ে বের হয়েছে, এগুলো তোমার ভিতরে ঢুকেছে, বুঝতে পারছো? ডরসাল রুট দিয়ে সেন্সরি নিউরন গুলো ঢুকেছে, আর ভেন্ট্রাল হর্নের দিয়ে যে নার্ভ গুলো, এগুলো কিন্তু বের হয়েছে। তো এই জায়গাটার নাম হচ্ছে আবার ভেন্ট্রাল রুট, এটার নাম হচ্ছে ভেন্ট্রাল রুট। তাহলে ডরসাল হর্ন, ডরসাল রুট, ভেন্ট্রাল হর্ন, ভেন্ট্রাল রুট। কিন্তু ডরসাল রুটের এখানে একটা ক্যারেক্টার, একটা স্পেশাল ফিচার আছে কি, ডরসাল রুটের এই জায়গাটাতে কিন্তু একটা গ্যাংলিয়া আছে, একটা ফোলা জায়গা আছে, বলেছি না? তো এটার নাম হচ্ছে ডরসাল রুট গ্যাংলিয়ন, এটার নাম কি? ডরসাল রুট গ্যাংলিয়ন। এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে। তোমার ডরসাল সাইড দিয়ে কি ঢুকেছে? ডরসাল সাইড দিয়ে ঢুকেছে সেন্সরি নিউরন, আর ভেন্ট্রাল সাইড দিয়ে কি ঢুকেছে? মোটর নিউরন, মোটর নিউরন বা স্পাইনাল নার্ভ। গ্যাংলিয়ার দরকার আছে, গ্যাংলিয়া কারণ এখানে প্রচুর সেন্সরি নিউরন ঢোকে। এটা একটা সেন্সরি নিউরন ঢোকানো দেখিয়েছে, কিন্তু আরো অনেক সেন্সরি নিউরন আসছে, বুঝতে পারছো? আরো অনেক সেন্সরি নিউরন আসছে, সেগুলো একসাথে ঢোকে, সেজন্য গ্যাংলিয়ার দরকার আছে। তাহলে দেখো, একটা টিপিক্যাল স্পাইনাল কর্ডের দুটো রুট থাকে, টু রুটস, একটা ডরসাল রুট, একটা ভেন্ট্রাল রুট। বুঝতে পারবা তো ডরসাল রুট কোনটা, ভেন্ট্রাল রুট কোনটা? ইচ ডরসাল রুট হ্যাজ অ্যান ওভার ডরসাল গ্যাংলিয়ন, এই যে এটার কথা বলেছে, এই গ্যাংলিয়নটার কথা বলেছে। এভরি স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, এটা একটা স্পেশাল জিনিস মনে রেখো, এভরি স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, মানে এটার মধ্যে সেন্সরি
নিউরনের প্রপার্টিও থাকে, মোটর নিউরনেরও প্রপার্টি থাকে। At the junction of two roots, the sensory and motor fibers separate out. এই যে জাংশন বলতে এই জায়গা, এই জাংশনটার কথা বলেছে। এখান থেকে সেন্সরি আর মোটর দুটা সেপারেট আউট হয়ে গেছে। sensory and motor separate out. The sensory fiber continue in the dorsal root. সেন্সরিটা ডরসাল রুট দিয়ে ঢুকেছে, আর মোটর ফাইবারটা কোন দিক দিয়ে ঢুকেছে? ভেন্ট্রাল রুট দিয়ে ঢুকেছে। both the roots enter the gray matter. ভিতরের যেখানে নিউরনের সেল বডি গুলো থাকে এগুলোকে কি বলে? গ্রে ম্যাটার of the spinal cord and in the corresponding dorsal and ventral projecting horns. কোথায় গিয়ে শেষ হচ্ছে? ডরসাল হর্ন আর ভেন্ট্রাল হর্নে গিয়ে পৌঁছেছে of the gray matter. তাহলে পারবা এবার স্পাইনাল কর্ডের স্ট্রাকচার? এটা আছে স্পাইনাল কর্ডের স্ট্রাকচার, এটা ভালো করে মনে রেখো। এইবার চলে আসো অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম কি বলেছি? যে যেগুলো আমাদের কন্ট্রোলে নেই। হ্যাঁ, কোনটা? হ্যাঁ হ্যাঁ, উপরে মানে কি, তুমি স্পাইনাল কর্ডকে কাটলে তো এইভাবে দেখলে এরকম দেখতে লাগবে, এইভাবে দেখলাম সাইড থেকে না, এখান থেকে ক্রস সেকশন। তো অটোনমিক নার্ভাস সিস্টেম, যে অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি আছে? a pair of chains of nerves and ganglia. তোমাদেরকে এই ছবিটাতে দেখালাম যে গ্যাংলিয়া কোন জায়গাগুলো, তাই না? on the either side of the backbone. This system controls the involuntary actions, যেগুলো আমাদের কন্ট্রোলে নেই, মানে ইন্টারনাল অর্গানের অ্যাকশনস গুলোকে। এবার অটোনমিক নার্ভাস সিস্টেমের আচ্ছা, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট হয়, একটা বলেছি সিম্প্যাথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক কোনগুলো? যেগুলো হচ্ছে নেক আর ওয়েস্ট রিজিয়ন থেকে যে নার্ভগুলো বেরিয়েছে। Nerves of sympathetic nervous system arise from the spinal cord between the neck and waist, মানে গলা থেকে কোমরের মাঝখান মানে কোমর পর্যন্ত মাঝখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সিম্প্যাথেটিক। আর প্যারাসিম্প্যাথেটিক কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার হেড অ্যান্টেরিয়রলি, মানে কি সামনের দিকে, হেড আর নেক, and other posteriorly in sacral region. sacral মানে কোমরের নিচে, হিপ রিজিয়ন থেকে যেই নার্ভ গুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তারপরে কি লেখা আছে যে এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক আমি শুরুতেও বলেছি যেটা অপোজিট ওয়েতে কাজ করে। একজন যদি হার্টবিট বাড়ায় আর একজন হার্টবিট কমাবে। আর sympathetic nervous system is stimulated by adrenaline hormone, যেটা অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রিট হয়, যেটা কিডনির উপরে থাকে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জেনারেলি সব সময় কাজ করে না। ধরে নাও কোনো বিপদে পড়লা, তখন দেখবা হার্টবিট বেড়ে যাবে, হাঁপাতে শুরু করবো, তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করা শুরু করে। এবার জানো ছোটবেলায় পড়ছিলে যে অ্যাড্রিনালিন হরমোনকে ইমার্জেন্সি হরমোন বলে? ছিল? ছিল কিন্তু আছে, এই বছরও আছে। কেন? কারণ অ্যাড্রিনালিন হরমোন যখন বিপদে পড়ি তখন অ্যাড্রিনালিন হরমোন আমাদের হার্টবিট বাড়ে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে দেয়, তখন হার্টবিট বাড়ে, তারপরে হচ্ছে তখন এনার্জি বাড়ে, যাতে আমরা এমার্জেন্সি সিচুয়েশনে ফাইট করতে পারি বা ফ্লাইট করতে পারি, মানে পালিয়ে যেতে পারি। হ্যাঁ, ভয় পেলে, এক্সাইটমেন্ট বা দুঃখ পেলে, এরকম ধরনের। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড্রিনালিন হচ্ছে একটা হরমোন, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে যেখান থেকে অ্যাড্রিনালিন সিক্রিট হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড কোথায় থাকে ভাবো? এটা কিডনির ওপরে এরকম টুপির মতো থাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রিট হয় অ্যাড্রিনালিন হরমোন। তো রিমেম্বার, sympathetic nervous system prepares the body for violent action against
অ্যাবনর্মাল কন্ডিশন হার্টবিট বাড়িয়ে দেয় বা লাংসের অ্যাক্টিভিটি বাড়িয়ে দেয় যাতে বেশি করে এনার্জি তৈরি করতে পারি। আর প্যারাসিম্প্যাথেটিক কি করে, যখন তোমার অ্যাবনর্মাল কন্ডিশনটা পার হয়ে গেল তখন বডিকে আবার নরমালে নিয়ে আসে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইজ মোর কনসার্নড উইথ রি-এস্টাবলিশিং নর্মাল কন্ডিশনস আফটার দ্য ভায়োলেন্ট অ্যাক্ট ইজ ওভার। তো নরমালি কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে না। আর সিম্প্যাথেটিক যদি না কাজ করে তাহলে প্যারাসিম্প্যাথেটিকও বন্ধ থাকে। এরা কখন কাজ করে? অ্যাবনর্মাল কন্ডিশনে। যেমন দেখো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দেখো হার্টের ক্ষেত্রে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর কিরকম এফেক্ট। সিম্প্যাথেটিক ওটা হার্টবিটকে অ্যাক্সিলারেট করে, প্যারাসিম্প্যাথেটিক আবার কমিয়ে দেয়, রিটার্ডস। সিম্প্যাথেটিক ব্লাড ভেসেলস গুলোকে বড় করে দেয়, ডায়ালেট মানে কি বড় করে দেয়, খালি করোনারি ভেসেল বাদ দিয়ে, মানে হার্টের ভিতরে যে ব্লাড ভেসেল গুলো আছে ওগুলোকে বাদ দিয়ে, এক্সেপ্ট করোনারি ভেসেল বাদ দিয়ে বাকি সব ব্লাড ভেসেলকে ডায়ালেট ফুলিয়ে দেয় যাতে ব্লাড ফ্লো বেশি হয়। প্যারাসিম্প্যাথেটিক ওটাকে আবার কনস্ট্রিক্ট মানে ছোট করে দেয়। লাংস, লাংসের ব্রঙ্কাই ব্রঙ্কিওলস এগুলোকেও বড় করে দেয় যাতে বেশি করে অক্সিজেন ঢুকতে পারে। প্যারাসিম্প্যাথেটিক ওটাকে আবার কমিয়ে দেয়। ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের ভিতরে যে পেরিস্টালটিক মুভমেন্ট ডাইজেশনে পড়েছিল না, ওয়েভ লাইক মুভমেন্ট, ওটাকে কমায়। পরে যখন অ্যাবনর্মাল কন্ডিশন পার হয়ে গেল প্যারাসিম্প্যাথেটিক ওটাকে বাড়িয়ে আবার নরমালে নিয়ে আসে। তারপরে যখন আমরা বিপদে পড়ি তখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় কিছুক্ষণের জন্য, ওটা কে করে? সিম্প্যাথেটিক সিস্টেম করে। ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার হচ্ছে তোমার এই যে কিডনি থেকে ইউরেটার এসে এই যে ব্লাডারটা, বুঝতে পারছো, যেখানে ইউরিন জমা থাকে, এটাকে ইউরিনারি ব্লাডারের নিচের দিকে এই জায়গাটাতে থাকে স্ফিংটার মাসল, যেটা আমাদের ইউরিন বের হবে কি হবে না ওটাকে কন্ট্রোল করে। স্ফিংটার মাসল নরমালি রিল্যাক্স থাকে তখন কি সরি কন্ট্রাক্ট হয়ে থাকে তখন ইউরিন বের হয় না। যখন ইউরিনেশন করি স্ফিংটার মাসল রিল্যাক্স হয়ে ইউরিনটাকে বাইরে বের করি। তো এই স্ফিংটার মাসলকে কন্ট্রাক্ট করে দেয় আর অন্যান্য মাসল গুলোকে রিল্যাক্স করে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক এটার উল্টা কাজ করে। তারপরে পিউপিল অফ আই, আই এর মধ্যে যে আইরিশ মাসল আছে ওগুলোকে কন্ট্রাক্ট করে পিউপিলটাকে বড় করে দেয়, ডায়ালেশন, মানে যাতে আমার চোখের সামনে যে বিপদটা হচ্ছে সেইটাকে আমি যাতে আরো ভালো করে দেখতে পারি, চোখের মনিটাকে বড় করে দেয়। প্যারাসিম্প্যাথেটিক ওটাকে আবার কমিয়ে দেয়। স্যালিভারি গ্ল্যান্ড, বিপদে পড়লে আমাদের গলা শুকিয়ে যায়, মুখ শুকিয়ে যায়, কেন? কারণ সিম্প্যাথেটিক কি করে, স্যালিভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভার সিক্রিশনকে ইনহিবিট করে দেয়। প্যারাসিম্প্যাথেটিক ওটাকে আবার স্টিমুলেট মানে আবার বাড়িয়ে নরমালে নিয়ে আসে। হ্যাঁ, যাতে ওইখানে এনার্জি না খরচ হয়, এনার্জিটা যাতে ফাইটিং বা ফ্লাইট মানে কি ইমার্জেন্সি সিচুয়েশনে কোপ আপ করার জন্য যাতে লাগে, অনেক কিছু অ্যাক্টিভিটি কমিয়ে দেয় যাতে এনার্জি গুলো বিপদের সময় কাজে লাগে। তারপরে দেখো ল্যাক্রিমাল বা টিয়ার গ্ল্যান্ড, চোখের থেকে যে জল বেরোয় ওটাকেও বন্ধ করে দেয়। আর প্যারাসিম্প্যাথেটিক ওটাকে আবার বাড়িয়ে দেয়। তারপরে হচ্ছে অ্যারেক্টর আর ইরেক্টর পিলি মানে হেয়ার, আমাদের যে স্কিনের উপরে যে লোম গুলো আছে দেখবা বিপদে পড়লে ওগুলো খাড়া হয়ে যায়, হ্যাঁ কি না? তার মানে কি স্টিমুলেটস কন্ট্রাকশন, মানে আমি যদি বলি যে কিভাবে বলবো, এই যে দেখো ভাবো এটা হচ্ছে আমাদের স্কিন, স্কিন থেকে এরকম একটা জিনিস নিচের দিকে চলে গেছে, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের, সরি এক সেকেন্ড, এইটা হচ্ছে আমাদের হেয়ার, আর নিচের দিকের এটাকে বলে হেয়ার ফলিকল, নিচের দিকের এটাকে বলে হেয়ার ফলিকল, মানে আমাদের হেয়ারের গোড়াটাকে হেয়ার ফলিকল বলি। এই এটাকে হেয়ার ফলিকল, ওটা স্কিনের ইনফোল্ডিং এই থাকে। এই দিকে থাকবে তোমার হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড, বুঝতে পারছো? আর এই দিক থেকে থাকবে সিবেসিয়াস গ্ল্যান্ড, ঘাম আর সিবাম বেরোবে যে।
আর কি হয় যে আমাদের হেয়ার ফলিকলের সাথে একটা মাসল কানেক্টেড থাকে, এই মাসলটার নাম হচ্ছে ইরেক্টার মাসল। মাসলটার নাম হচ্ছে কি? ইরেক্টার মাসল। তো যখন আমরা ভয় পাই তখন ইরেক্টার মাসলটা হেয়ার ফলিকলকে টেনে ধরে, তখন আমাদের হেয়ারটা এরকম ভাবে কি হয়ে যায়, রেইজ হয়ে যায়, বুঝতে পারছো? তো মানে ভয় পেলে বা ইয়ে হলে যে হাতের লোম গুলো খারাপ হয়ে যায় না, ওই ভাবে। তো এটা কে আহ, কে করে, মানে সিম্প্যাথেটিক এটাকে স্টিমুলেট করে, প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর এটাতে কোনো এফেক্ট নেই, নো ডাইরেক্ট এফেক্ট। মানে ওটা মাসেলটা নিজে নিজেই রিল্যাক্স হয়ে পরে লোমগুলো আবার নেমে যায়। এবার দেখো বডি, গোটা বডিতে কি এফেক্ট, যে সিম্প্যাথেটিক প্রিপেয়ার্স বডি ফর অ্যাকশন, আর সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি প্রিপেয়ার্স বডি ফর রিল্যাক্সেশন, মানে বিপদটা কেটে গেল তারপরে বডিকে এবার রিল্যাক্স করে দেবো। আরো অনেক 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 আছে, বুঝলা? এটা তো কয়েকটা। তাহলে নার্ভাস সিস্টেমের আমি তোমাদেরকে অলরেডি এই চারটা আগেও বুঝিয়েছি, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের আন্ডারে ব্রেন, স্পাইনাল কর্ড, ব্রেনের তিনটা পার্ট, সেরিব্রাম, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা। পেরিফেরাল নার্ভাস সিস্টেম দুটো, সোম্যাটিক মানে ভলান্টারি, আর অটোনমিক মানে ইনভলান্টারি। সোম্যাটিক এর আন্ডারে ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ, অটোনমিক এর আন্ডারে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। আর সবগুলোর ফাংশন নিচে এক লাইন করে একটু একটু করে দেওয়া আছে, যদিও ওটা কোনো কাজের না, এগুলা এইটুকুনি পড়ে পরীক্ষা উত্তরাতে পারবে না, ভিতর থেকেই পড়তে হবে। এইবার চলে আসো হচ্ছে ইমোশনস এন্ড অটোনমিক নার্ভাস সিস্টেম। আমরা যখন আহ কোনো ফিলিংস, অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই ইমোশনস, যেমন গ্রিফ মানে খুব দুঃখ হওয়া, কেউ মারা গেলে যেটা হয়, অ্যাঙ্গার, ফিয়ার, তারপরে সেক্সুয়াল স্টিমুলেশন এটসেট্রা। তো তখন কি হয় যে এইগুলো ব্যাপার যখন হয়, তখন আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, হাই ব্লাড প্রেশার, স্টমাক আলসার and some other troubles may arise due to long continued emotional stress। ঠিক আছে, এগুলো হয়। ঠিক আছে, এবার চলে আসো রিফ্লেক্স অ্যাকশন বা রিফ্লেক্স অ্যাকশন কিন্তু একটা ইনভলান্টারি অ্যাকশন, মানে আমাদের কন্ট্রোলে নেই। তুমি পায়ে চলতে চলতে পায়ে হঠাৎ করে একটা কাটা ফুটে গেল, আমরা ওটা কন্ট্রোল করতেই পারবো না, পাটাকে না তুলে ওটা নিজে নিজেই পাটা উঠে যাবে, নাকি না? আর যখনই পেইনটা ফিল হবে, আমাদের আর কন্ট্রোলে মুভমেন্ট আর থাকবে না, পাটা নিজে নিজেই উঠে যাবে। তারপরে মনে করো হাতে ছ্যাঁকা লাগলো, কথা না, কথা বলছো কেন? অন্যদিকে ডিস্ট্রাক্ট হলে তো আর কথা বলে আমার কথাটা শুনতে পাবা তখন। হাতে একটা ছ্যাঁকা লাগলো, তখন হাতটা সরে যায়, মানে চিট করে একদম হাতটা সরে যায় ওটা। হাতে ছ্যাঁকা লাগলো, আমি ইচ্ছা করে হাতটাকে ছ্যাঁকা ওই গরম জায়গাটাতে লাগিয়ে রাখবো, পারবা? কোনোদিনও হবে না। তো এই ধরনের র্যাপিড র্যাপিড অটোনমিক যে অ্যাকশনটা, সেটাকেই বলে রিফ্লেক্স অ্যাকশন। দেয়ার আর ভলান্টারি, ইনভলান্টারি, আচ্ছা ভলান্টারি, আচ্ছা ভলান্টারি অ্যাকশনের এক্সাম্পল এখানে দেওয়া আছে, এটাকে রিফ্লেক্স অ্যাকশনের আন্ডারে কেন দিয়েছে? এই যে ভলান্টারি অ্যাকশনস গুলোকে রিফ্লেক্স অ্যাকশনের আন্ডারে কেন দেওয়া, এটা আলাদা দেওয়া উচিত ছিল। যে ইউ উইশ টু ওয়াচ সাম প্রোগ্রাম অন টিভি এন্ড ইউ সুইচ ইট অন, এগুলো আমাদের কন্ট্রোলে, এগুলো আমি আর বুঝাবো না। একটা কোনো আপেলকে তুলে নিলাম, খাচ্ছ, হ্যাঁ, তারপরে হচ্ছে আহ, হাতকে উঠিয়ে তুমি টাইম দেখলা ঘড়িতে, তো এগুলো সব ভলান্টারি অ্যাকশন। কিন্তু রিফ্লেক্স অ্যাকশন কিন্তু এক ধরনের কি বললাম, ইনভলান্টারি অ্যাকশন। এবার ইনভলান্ট রিফ্লেক্স অ্যাকশনের জন্য তোমরা হচ্ছে এই ছবিটা দেখবা নাকি এই ছবিটা, ও পাশাপাশি পর আগের পেজে পরের পেজে তো আছে তো, দুটা ছবি পর পর দেখবা, ঠিক আছে? এই যে মানুষের হাতের ছবিটাও দেখবা, যে একটা গরম ইস্ত্রি কেউ টাচ করেছে, এমন বোকা যে ইচ্ছা করে টাচ করছে। হ্যাঁ, এরকম হয় না ব্যাপারটা, লোকটাকে অন্য দিকে তাকিয়ে থাকতে হতো, এটা বেকার ছবি, ইললজিক্যাল ছবি, লোকটা নিজে নিজে হাত দিচ্ছে, এরকম হয় না ব্যাপারটা। শোনো, আগে এবার কিছু কিছু টার্ম আমাদেরকে শিখতে হবে। প্রথমে হচ্ছে স্টিমুলাস। আমি কি এটা আগে বলেছিলাম স্টিমুলাস কি? হ্যাঁ বলেছিলাম যে
ইন্টারনাল অর এক্সটার্নাল এনভায়রনমেন্টাল চেঞ্জ, বডির বাইরে এনভায়রনমেন্টাল চেঞ্জ বা বডির ভিতরের এনভায়রনমেন্টাল চেঞ্জ, তাকে স্টিমুলাস বলে। তো যেমন ধরো তোমার হাতে ছ্যাঁকা লাগা, এটা এক্সটার্নাল স্টিমুলাস না ইন্টারনাল স্টিমুলাস? এক্সটার্নাল। আর তোমার মনে করো খিদা পাচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল স্টিমুলাস। মোট কথা যে কোনো রকমের কন্ডিশনাল চেঞ্জ, বাইরে বডির বাইরের বা বডির ভিতরের, তাকে স্টিমুলাস বলে, যেটা নার্ভ ইম্পালসকে ট্রিগার করে বা যেটার জন্য আমরা কোনো না কোনো রেসপন্স করি, সেটাকেই বলে স্টিমুলাস। তাহলে স্টিমুলাস, আমি ধরে নাও স্টিমুলাস হিসাবে আমি নিলাম হচ্ছে হিট কে। হিট, স্টিমুলাস হিসাবে আমি কাকে নিলাম? হিট কে নিলাম। তো মনে করো হচ্ছে তো কি হাতে হঠাৎ করে মনে করো গরম তাওয়া, এরকম করে গরম তাওয়া হাতের মধ্যে ছেঁকা লাগলো, তাহলে এখানে হিট কে স্টিমুলাস হিসেবে আমি দিলাম। তাহলে হাতের কোথায় লাগলো? স্কিনে লাগলো, হ্যাঁ কি না? কোথায় লাগলো? স্কিনে লাগলো। এবার যে এই স্টিমুলাস কে রিসিভ করছে, তাকে রিসেপ্টর বলে। কি বলে? রিসেপ্টর বলে। তো রিসেপ্টরের টাইপস আমি বলে দিই। রিসেপ্টর হচ্ছে তোমার হচ্ছে যেই রিসেপ্টর হিট কে রিসিভ করে তাকে থার্মো রিসেপ্টর বলে। থার্মো রিসেপ্টর বলে, যেটা হবে স্কিন। বুঝতে পারছো? যে হচ্ছে তোমার টাচ বা প্রেসার কে রিসিভ করে তাকে মেকানো রিসেপ্টর বলে। মেকানো রিসেপ্টর, ওটাকেও তুমি স্কিনই ধরতে পারো, স্কিন টাচ প্রেসার কে রিসিভ করে। আই হচ্ছে লাইট কে রিসিভ করে, ওটাকে বলে ফটো রিসেপ্টর। ইয়ার হচ্ছে সাউন্ড কে রিসিভ করে, ওটাকে বলে ফোনো রিসেপ্টর। ফোনো রিসেপ্টর ফোন থেকে এসছে। আর নোজ হচ্ছে তোমার স্মেল কে ডিটেক্ট করে, ওটাকে বলে অলফ্যাক্টরি রিসেপ্টর। অলফ্যাক্টরি রিসেপ্টর। আর তোমার টাং হচ্ছে টেস্ট কে রিসিভ করে, ওটাকে বলে গাস্টেটরি রিসেপ্টর। গাস্টেটরি রিসেপ্টর। তাহলে প্রথম দুটা হচ্ছে তোমার কে স্কিন, তারপরে কে আই, কোনো হচ্ছে ইয়ার, অলফ্যাক্টরি হচ্ছে নোজ, আর গাস্টেটরি হচ্ছে টাং। ছোটবেলায় পড়েছো না পাঁচে পাঁচটা ইন্দ্রিয়? পড়ছিলা? মা মারা কোনোদিনও পড়ায় নাই? পাঁচে পাঁচটা ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, মনে পড়ছে না কিছু এগুলা? কি মুশকিল হয়ে যাচ্ছে। ছি, তোর বাবা কি হিন্দি পড়ে? এটাই তো বাবা মায়ের ভুল। নিজের ল্যাঙ্গুয়েজ, যার ল্যাঙ্গুয়েজ ঠিক হয় সে সায়েন্সেও সেই ভালো হয়, ম্যাথেও ভালো হয়, সব কিছুতে ভালো হয়। সেটা না, কোন ল্যাঙ্গুয়েজে তোমার গ্রিপ আছে ভালো? আমি দেখেছি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজে, কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে একদম 100% গ্রিপ থাকে না। সেই জন্য এটা বড় মুশকিল ল্যাঙ্গুয়েজ। সায়েন্সও তো পড়তে গেলে ল্যাঙ্গুয়েজ লাগে, ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আর কোনো কিছু করা হয় না। একটা ল্যাঙ্গুয়েজে গ্রিপ লাগে। আমরা তো বাংলা, মানে আমার ছেলেরা ম্যাক্সিমাম বাংলা বলতে পারে না। বাবা, বাংলা বলতে পারে না, ওটা আমার গর্ব করে বলে। ঠিক আছে, তাহলে কোনটা ভালো পারে? হিন্দি ঠিকঠাক, হিন্দি বলতে পারে, কিন্তু ওরকম ভালোভাবে লিখতেও পারে না। ওকে যদি বলি হিন্দিতে একটা তুই ইয়ে লাগতো, নভেল লাগতো, হিন্দিতে নভেল, নভেল নভেল দাদা। আচ্ছা নভেল না, চার পাঁচ পাতার একটা ভালো গল্প লাগতো। এবার লেখার ঘুরতে গেলে তোমাকে চিন্তা করতে হবে। যারা রাইটার হয় তাদের তাদের মানে কমিউনিটিতে একটা ফেমাস কথা আছে,
কেউ যদি 100 পাতা পড়ে তাহলে সে 1 পাতা লিখতে পারে। ওটা কথাটা বুঝলা? মানে তুমি একটা জিনিস কবিতা লিখছো বা একটা গল্প লিখছো, ওটা তো একটা ক্রিয়েশন, ওটা তো একটা ক্রিয়েশন না? তার জন্য তোমাকে মাথাকে খাটাতে হবে। আগে তুমি 100টা গল্প পড়ছো, এরকম মানে এইভাবে গল্প লিখতে হয়, কত সুন্দর একটা ইয়ে লাগে, প্রেক্ষাপট লাগে, প্রেক্ষাপটে মানে কি বলবো, একটা সিনারিও লাগে, তার রেসপেক্টে তুমি একটা গল্প লিখলাম। ওরকম হয় না, মানুষ তো আগে কেভের দেওয়ালে গল্প লিখতো, ছবি আঁকে, আঁকি আঁকি, শিকার করতে গেলাম, বাঘ মারলাম, হ্যালো করলাম। আর আরেকটা কি বলতো, তো সে বাংলাও হলো না, হিন্দিও একটু মোটামুটি, বাংলার মতো অত স্ট্রং না, আর ইংলিশ তো ভাঙা ভাঙা ইংলিশ, ইংলিশে তো জিন্দাবাদ। হ্যাঁ, সেই জন্য এটা ঠিক, এটা একদম ভুল। অ্যাটলিস্ট একটা ল্যাঙ্গুয়েজে 100% গ্রিপ থাকা দরকার, সেটা বাংলাই হতে হবে এমন বলছি না, কিন্তু হয় ইংলিশ, না হলে হিন্দি, না হয় বাংলা, একটা ল্যাঙ্গুয়েজে গ্রিপ আনো, এখনো টাইম আছে, ল্যাঙ্গুয়েজ খুব দরকার। তো ব্যাপারটা হচ্ছে যে যখনই আমাদের এখানে রিসেপ্টর আমি নিলাম হচ্ছে স্কিনকে, স্কিনের মধ্যে যখন স্টিমুলাসটা রিসিভ হলো, এবার একটা নিউরন, ভাবো এখানে একটা নিউরন আছে, মানে রিসেপ্টরের নিচেই একটা নিউরন আছে, ওই নিউরনটা এই নার্ভ ইম্পালসটাকে রিসিভ করে আরেকটা নিউরনে পাঠালো, দুটা নিউরনের মাঝখানের গ্যাপকে কি বলে? সাইন্যাপস। এখান থেকে নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে, মনে পড়ছে? এই যে একটা নিউরনের এন্ডিং এ সাইন্যাপটিক নব থাকে, বলেছিলাম না, যেখানে নিউরোট্রান্সমিটার সিক্রিট থাকে, যেটা নার্ভ ইম্পালসটা যখন এন্ডিং এ আসে নিউরোট্রান্সমিটার সিক্রিট হয়, পরে ওটা পরে নিউরনের ডেনড্রাইট আর ডেনড্রনে লেগে যায়, তখন এটা অ্যাক্টিভেট হয়ে যায়। বুঝতে পারলা না? এরকম করে নার্ভ ইম্পালসটা যাচ্ছে, এরকম করে নার্ভ ইম্পালসটা যাচ্ছে। জেনারেলি আমাদের হাত পায়ের এরকম মানে রিফ্লেক্স অ্যাকশন গুলো না বেশিরভাগই মানে আহ, যায় হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে। হ্যাঁ, যদি এখন ব্রেনের কাছে কোনো রিসেপ্টর থাকে, যেমন আই, ইয়ার, নোজ, টাং, এগুলো আবার ব্রেনেই যায়। বুঝতে পারলাম? কিন্তু হাত পা এগুলো সব তোমার যাবে হচ্ছে কোথায়? স্পাইনাল কর্ডে। তাহলে এটা মনে করো ব্রেন, আর এইটা মনে করো স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডটা একটু বড় করেই ড্র করি। তাহলে ওই যে ডরসাল স্পাইনাল কর্ডের ওইদিকে ছিল না ডরসাল রুট, মনে পড়ছে? তাহলে যেই নিউরন গুলো রিসেপ্টর থেকে নার্ভ ইম্পালসকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে গেল, সেগুলো হচ্ছে সেন্সরি নিউরন। সেগুলোর নাম কি বললাম? সেন্সরি। আর একটা নাম মনে রেখো, অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট মানে হচ্ছে কাছে, অ্যাফারেন্ট মানে হচ্ছে কাছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছে নিয়ে যাচ্ছি। নিবে। এইবার আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে প্রসেসিং করলো, কি হচ্ছে যে আমার হাতে ছ্যাঁকা লাগছে, তখন ও একটা কমান্ড ক্রিয়েট করলো, কমান্ড, কমান্ড ক্রিয়েট করলো। এবার এইখানে আমি হাতের মাসলটাকে ড্র করে দিই, এটা মনে করো বাইসেপ মাসল। তো এবার এই কমান্ডটা যাবে হচ্ছে অন্য আরেকটা নিউরন দিয়ে, অন্য আরেকটা নিউরন দিয়ে ও বের মানে ওটাকে পাঠাবে হচ্ছে আমাদের হাতের মাসলে, হাতের মাসলে এই যে পাঠিয়ে দিল। ঠিক আছে? এটা যাচ্ছে এই দিকে, আর এটা যাচ্ছে এই দিকে। নার্ভ ইম্পালস কোন দিকে যাচ্ছে বুঝতে হবে। তো যেই নিউরন গুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আমাদের মাসেলে নিয়ে আসলো, মাসেলকে কি বলে? ইফেক্টর। মাসেলকে বলে হচ্ছে ইফেক্টর। সেগুলো সেগুলো হয়ে গেল তোমার মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন, মোটর নিউরন বা ইফারেন্ট নিউরন এগুলো। তখনই মাসল কি হবে, মাসলটা আমাদের যে বাইসেপ মাসলটা,
ওটা কন্ট্রাক্ট হয়ে ছোট হয়ে এরকম মোটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। হলেই মাসেল কন্ট্রাক্ট হলে মাসেল কিসের সাথে কানেক্টেড? বোনস এর সাথে কানেক্টেড, হ্যাঁ কি না? ভাবো এটা হচ্ছে আমাদের হাতের বোন, এই বোনের সাথে কানেক্টেড। এবার যদি মাসেলটা ছোট হয়ে যায় বোনটাকে টানবে, হ্যাঁ কি না? বোনটাকে টানলেই তখন হাতটা উঠে যাবে। তখনই হাতটা উঠে যাবে। হাতটা কেমন আঁকালাম রে ভাই? ছাড়ো, একটু বেশি টাইম নেওয়া যাবে না। ছাড়ো, হাতটা তখনই উঠে যাবে। এইবার এটা কোন রুট দিয়ে ঢুকলো? সেন্সরি নিউরন কোন রুট দিয়ে ঢুকলো? ডর্সাল রুট দিয়ে ঢুকলো। আর মোটর নিউরন গুলো কোন রুট দিয়ে বেরোবে বলতো? ভেন্ট্রাল রুট দিয়ে বেরোবে। যদিও আমাকে এইটা উপরে ওটা নিচে করতে হতো ওয়ের ছবি অনুযায়ী, ডর্সাল রুট উপরে আছে, ভেন্ট্রাল রুট নিচে আছে স্পাইনাল কর্ডে, তাও ব্যাপারটা আশা করি বুঝে যাবা। এবার হয় কি যে এই মোটর নিউরন আর সেন্সরি নিউরন আর মোটর নিউরনকে অ্যাসোসিয়েট করে আরেকটা নিউরন এইখানে থাকে, মানে মোটর নিউরন আর সেন্সরি নিউরনের মধ্যে কানেকশন করে, সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন নিউরন। সেটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন অর রিলে, রিলে নিউরন। বুঝতে পারছো? আর এইবার মাসেল তাহলে কি করলো? মাসেলটা মাসেলটা কন্ট্রাক্ট করলো। এই কন্ট্রাক্ট হওয়াটাকে বলে কি বলে বলতো? রেসপন্স। রেসপন্স হওয়া, তার জন্য হাতের মুভমেন্টটা হলো। আচ্ছা, এবার এইটা তো ছবি আঁকে বুঝালাম তোমাদেরকে, ফ্লো চার্ট করে দিতে পারে। বললো যে চোখের মধ্যে ব্রাইট লাইট পড়ছে, এই রিফ্লেক্স অ্যাকশনটা ফ্লো চার্ট করে দেখাও। তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে স্টিমুলাস, মেনশন করে দিতে হবে স্টিমুলাস, ব্র্যাকেটে লিখতে হবে কি ব্রাইট লাইট। এবার লিখতে হবে রিসেপ্টর, রিসেপ্টর কে এখানে রিসেপ্টর আই, আই এর মধ্যে কোন রিসেপ্টর থাকে? ফটো রিসেপ্টর, ফটো রিসেপ্টর। সেটা তারপরে কোন নিউরন দিয়ে যাবে? সেন্সরি নিউরন দিয়ে যাবে। কোথায় যাবে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসেবে কে কাজ করবে বলো তো? আইডিয়া? ব্রেন, কারণ চোখের চোখের কাছে আছে ব্রেন, তাহলে এটা চলে যাবে ব্রেনে। ব্রেন এটাকে প্রসেস করলো, করে একটা কমান্ড ক্রিয়েট করলো, সেটা কোন নিউরন দিয়ে যাবে? মোটর নিউরন। অ্যারো গুলো ঠিক করে দিবা। মোটর নিউরন, মোটর নিউরন দিয়ে ওটা কোথায় যাবে? ইফেক্টর। এখানে ইফেক্টর কে বলতো? চোখের আইরিশ মাসল। আইরিশ মাসল জানো তো? পরের চ্যাপ্টারে পড়িয়ে দেবো, যদিও আজকে একটু দেখিয়ে দেবো আইরিশ মাসল। তখন আইরিশ মাসল কি করবে? রেসপন্স, রেসপন্স করবে। কি রেসপন্সটা সেটাও ব্র্যাকেটে লিখে দিতে হবে, কন্ট্রাক্ট। আর কন্ট্রাক্ট করার জন্য কি হবে যে পিউপিলটা, পিউপিলটা ছোট হয়ে যাবে, পিউপিল বিকাম স্মল। এরকম করে ফ্লো চার্টটা দিতে হবে। আর আরেকটা করতে পারো, সেটা হচ্ছে সেন্সরি নিউরন আর মোটর নিউরনের মাঝখানে যে নিউরনটা থাকে এটার নাম হচ্ছে অ্যাক্সেসরি, সরি অ্যাসোসিয়েশন নিউরন। এরকম করে ফ্লো চার্ট করে পরীক্ষায় যদি দেয় এরকম ভাবে করবা।
ঠিক আছে, আশা করি পারবা। এবার তোমাকে দিল যে তোমার চোখে, তোমার সামনে একটা টেস্টি ফুড রাখা আছে, টেস্টি ফুড রাখা আছে, সেইটার রিফ্লেক্স অ্যাকশনটা দেখাও। তাহলে আগে ভেবে নিতে হবে রেসপন্সটা কি, স্যালাইভা সিক্রিট হবে। তাহলে সেক্ষেত্রে ইফেক্টটা কি হবে বলতো? স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড। তার মানে ইফেক্টটা দুই ধরনের হয়, মাসলও ইফেক্টর হতে পারে বা গ্ল্যান্ডও ইফেক্টর হতে পারে। আর তখন রেসপন্সটা কি হবে বলতো? স্যালিভেশন, রেসপন্সটা হবে স্যালিভেশন। সব পাল্টে যাবে কিন্তু, রিসেপ্টর, হ্যাঁ, রিসেপ্টরও পাল্টে যাবে, স্টিমুলাসও পাল্টে যাবে। সেগুলা ঠিক করে চিন্তা ভাবনা করে করে আসবা। এবার স্যার, চোখে ব্রাইট লাইট পড়লে চোখটা ছোট হয়ে যায় কেন, চোখের পিউপিলটা ছোট হয়ে যায় কেন? তার কারণ হচ্ছে ব্রাইট লাইট বেশি চোখে ঢুকলে ওই আমাদের ভিশনটা ব্লার হয়ে যাবে, অত লাইটে আমরা কিছু দেখতেই পাবো না, সেই জন্য লাইটের অ্যামাউন্টটাকে আমাদের চোখ মানে ব্রেন কমিয়ে দেয়। আইরিশ মাসল কোনটা? আইরিশ স্পেলিংটা আমি ভুল লিখেছি, এস এইচটা হতো না। হুম। এই যে দেখো, এই মাসল গুলোকে আইরিশ মাসল বলে, এই যে এইগুলোকে, এগুলোকে আইরিশ মাসল বলে। আর মাঝখানের এই ফাঁকা জায়গাটা, এটাকে পিউপিল বলে। যেখান দিয়ে লাইট ঢুকবে, এইখান দিয়ে লাইটটা ঢোকে, তো ব্রাইট লাইটে কি হয়, আইরিশ মাসল কন্ট্রাক্ট হয়ে যায়, এই যে এতটা চলে আসে, এতটা চলে আসে, কথাটা বুঝলা? কিছু না। তাহলে পিউপিলটা কি হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল, বুঝতে পারছো? আবার অন্ধকারে যখন যাই তখন পিউপিল আবার ডায়ালেট হয়ে যায়, কারণ অন্ধকার মানে কি, কম লাইট, সেই জন্য লাইট চোখে যদি বেশি করে লাইট ঢোকে, সেই জন্য পিউপিলটা ডায়ালেট হয়ে যায়। এবার বিড়ালের এরকম দেখতে পাওয়া যায় ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এবার হ্যাঁ, হুম, তাই না? তাহলে আশা করি এবার রিফ্লেক্স অ্যাকশনে ব্যাপারটা বুঝে যাবা। প্রথমে কি কি পড়তে হবে দেখে নাও, এগুলার এবার ডেফিনেশন পড়তে হবে। স্টিমুলাস পারবা? এনভায়রনমেন্টাল চেঞ্জ, বডির ভিতরে বা বাইরে অনেক কিছু স্টিমুলাস হতে পারে, ফিজিক্যাল হতে পারে যেমন টাচ, প্রিক, প্রেসার, কেমিক্যাল হতে পারে, রেডিয়েশন, রেডিয়েন্ট মানে লাইট হতে পারে, থার্মাল মানে হিট আর কোল্ড হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, অনেক কিছু স্টিমুলাস হতে পারে। আর তারপরে রিফ্লেক্স অ্যাকশনের ডেফিনেশন, রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে একটা অটোনমিক বা ইনভলান্টারি, যেটা খুবই কুইক আর ইমিডিয়েট, এক সেকেন্ডও লাগবে না। এইবার এক্সাম্পল দেওয়া আছে যে ফ্লাশিং অফ টিয়ার্স, ও চোখের মধ্যে কোনো কিছু পড়ে গেলে, চোখের কিছু খোঁচা লাগলে বা কিছু ধুলাবালি ঢুকলে চোখ দিয়ে জল বেলায়। তারপরে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস উইথড্রল অফ হ্যান্ড হোয়েন ইট অ্যাক্সিডেন্টালি টাচেস এ হট আয়রন। দুই নম্বর হচ্ছে ঠান্ডা লাগলে শিভারিং করা, চোখের মধ্যে ডার্ক, অন্ধকার রুমের মধ্যে ঢুকলে চোখের পিউপিল ডায়ালেট হয়ে যাওয়া, যেটা বুঝালাম, হ্যাঁ কি না? আমি ব্রাইট লাইটে বুঝিয়েছি, এখানে ডার্ক দেওয়া আছে, ব্যাপার একই, এন্ড ভাইস ভার্সা, উল্টাটাও হবে। রিফ্লেক্স অ্যাকশন আর ভলান্টারি অ্যাকশনের মধ্যে ডিফারেন্স কি? রিফ্লেক্স অ্যাকশন তো আমাদের কন্ট্রোলে নেই, হ্যাঁ কি না? কিন্তু ভলান্টারি কি আমাদের কন্ট্রোলের আছে, ইনিশিয়েটেড বাই উইলিং থট। আর রিফ্লেক্স অ্যাকশন স্টিমুলাস দিয়ে শুরু হয়। আর এটা হচ্ছে মেইনলি সেলফ প্রোটেক্টিভ ডিউ টু এনভায়রনমেন্ট, মানে এটা নিজেকে বাঁচানোর জন্য। আর ভলান্টারি আমাদের ইচ্ছা অনুযায়ী, ডিজায়ার্ড গোল, কি করতে চাইছি তার উপরে। রিফ্লেক্স অ্যাকশনের মধ্যে স্পাইনাল কর্ড, অটোনমিক নার্ভাস সিস্টেম আর অল্প একটু ব্রেইন ইনভলভ থাকে, কিন্তু ভলান্টারিতে মেইনলি ব্রেইনই ইনভলভ থাকে। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে তোমার ইফেক্টর, এখানে কে মাসল আর
গ্ল্যান্ড, আর ভলান্টারি অ্যাকশনে ইফেক্টর কে শুধুমাত্র মাসল। বুঝতে পারছো? ছবিতে আমি আর বোঝাচ্ছি না, আশা করি ছবি বুঝে যাবা। ছবি আমি বোঝাচ্ছি না, এগুলো ছবি প্রচুর। এই ছবিটা আঁকাতে দেওয়া আসে, স্পাইনাল কর্ডের ক্রস সেকশনের ছবি। এই ছবিটা আঁকাতে দিবে না, এই ছবি তোমাকে দিয়ে দিবে কোয়েশ্চেনের মধ্যে, দিয়ে এগুলো লেবেলিং করতে দিবে। এটা এ করে দিল, এটাকে বি করে দিল, কথাটা বুঝলা? তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ কি বি কি। এখানেও কিন্তু লেবেলিং আসে বি নাম্বার ছবিতে, এগুলো সব লেবেলিং এর ছবি। তাহলে এখানে স্কিন হচ্ছে তোমার দেখিয়েছে রিসেপ্টর, এখানে স্কিন কে দেখিয়েছে রিসেপ্টর, সেন্সরি নিউরন দিয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে অ্যাসোসিয়েশন নিউরন, মানে সেন্সরি আর মোটরের মাঝখানে মোটর নিউরন দিয়ে বেরোলো, গিয়ে এটা হচ্ছে মাসল, মানে হচ্ছে ইফেক্টর। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এখানে গিয়ে স্পাইনাল কর্ড। এগুলো সবই কিন্তু মনে রাখবে, এই দিকটা ভেন্ট্রাল সাইড, তার মানে এইদিকে থাকবে ভেন্ট্রাল রুট। আর এই দিকটা হচ্ছে ডরসাল সাইড, তার মানে এইদিকে থাকবে হচ্ছে তোমার ডরসাল রুট। ভেন্ট্রাল মানে পেটের দিকে, ডরসাল মানে পিঠের দিকে। বুঝতে পারছো? তার মানে আমার পেটের মানে সামনের দিক থেকে, স্পাইনাল কর্ডের সামনের দিক থেকে মোটর নিউরন গুলো বেরিয়েছে, আর স্পাইনাল কর্ডের পিছন দিক দিয়ে আমাদের সেন্সরি নিউরন গুলো ঢুকেছে। গ্যাংলিয়নটা মাথায় রেখো, গ্যাংলিয়নটা। আরো ওখানে এক্সাম্পল দেওয়া আছে যে পুশিং অ্যালোং অফ সোয়ালোয়েড ফুড থ্রু দা ফুড ক্যানাল, মানে মোট কথা খাবারকে গেলা, পেরিস্টালটিক মুভমেন্ট, নন স্টপ বিটিং অফ হার্ট, মাসকুলার মুভমেন্ট, এগুলো সব ইনভলান্টারি অ্যাকশন। বাট টাইপস অফ রিফ্লেক্সেস, কিছু কিছু রিফ্লেক্স হচ্ছে তোমার ন্যাচারাল বা ইনবর্ন হয়। ন্যাচারাল বা ইনবর্ন রিফ্লেক্স থাকে, যেমন ব্লিঙ্কিং অফ আই, পাফিং, স্নিজিং, এগুলো প্রোটেক্টিভ রিফ্লেক্স অ্যাকশন। প্রোটেক্টিভ ইনবর্ন রিফ্লেক্স অ্যাকশন। দুই নাম্বার কি আমাদের স্যালিভেশন হওয়া, সোয়ালোয়িং, পেরিস্টালসিস, এগুলো হচ্ছে ফাংশনাল এফিসিয়েন্সি ন্যাচারাল রিফ্লেক্স অ্যাকশন। দুই নাম্বার কি হয়, কন্ডিশনাল বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশন। যেমন ধরো কেউ ক্রিকেট খেলা শিখলো, ও খুব ভালো ফিল্ডিং করে বা উইকেট কিপার। এবার যখনই ব্যাটসম্যানের বলকে টাচ করে যখন উইকেট কিপারের মধ্যে ক্যাচ আসবে, দেখবা ধোনি ধোনি একবার লাফিয়ে ক্যাচটা ধরে ফেলবে। তার মানে এটাও প্র্যাকটিসের মাধ্যমে এই রিফ্লেক্স অ্যাকশনটাকে ও অ্যাকোয়ার করেছে জন্মের পরে। তাই এটা অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে কি? পাওয়া, প্র্যাকটিসের মাধ্যমে পাওয়া। বুঝতে পারছো? ধরো নাও তুমি সাইকেল চালাচ্ছো, এবার ব্যালেন্সিং করো, ওটা কি জন্ম থেকে শিখছি? না, জন্মের পরে প্র্যাকটিসের মাধ্যমে শিখছি। এবার হঠাৎ করে তোমার সামনে একটা কুকুর বা বিড়াল চলে আসলো, আমরা সব করে হ্যান্ডেলটা সরিয়ে নিই। তো এগুলো প্র্যাকটিসের মাধ্যমে জন্মের পরে এগুলো, তাহলে এগুলো কি কন্ডিশনস অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্সেস, যে ইজ ওয়ান হুইচ ডেভেলপস ডিউরিং লাইফ টাইম। হ্যাঁ অবশ্যই, আমার জীবনে প্রথম যেদিন আমার সাইকেলের সামনে একটা কুকুর এসেছিল, সেই দিন তো আমি অবশ্যই অ্যাক্সিডেন্ট করেছিলাম যখন ছোট ছিলাম, কারণ ওই ঘটনাটা আমার লাইফে আগে কোনোদিনও ঘটেনি। কিন্তু যখন একবার হাত মানে গায়ে হাত পায়ে চোট পেলো, একটু এক্সপিরিয়েন্স হলো, তখন বুঝলাম যে না, সামনে কুকুর আসলে হ্যান্ডেল সরিয়ে দিতে হবে, ব্যাপার আছে। তার মানে কি, এগুলো আমরা আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে গেইন করি, simply at the sight or by the smell or of a familiar tasty food resulting in watery। যেমন ধরো তুমি ফুচকা খেয়েছিলে জীবনে প্রথমবার, তোমার খুব টেস্টি লেগেছিল, তাই তোমার ফুচকা দেখলে মুখ দিয়ে জল বেরোয়। ব্যাপার হচ্ছে এরকম। এগুলা নিজেরা পড়বা, আমি অত আর লাইন বাই লাইন ডিটেলিং এ যাচ্ছি না। তো এগুলো সবই হচ্ছে তোমার কন্ডিশনাল অর অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। Condition reflex is an involuntary, spontaneous, autonomic response brought about due to a previously learned experience। যার এইটার একটা খুব ফেমাস এক্সপেরিমেন্ট আছে, প্যাভলভস এক্সপেরিমেন্ট অন এ ডগ। প্যাভলভ হচ্ছে একজন সায়েন্টিস্ট, ও নিজের ডগের উপরে একটা এক্সপেরিমেন্ট করেছিল, দারুণ ফানি একটা এক্সপেরিমেন্ট। তো এই ছবিটা দেখবা, গল্পটা শোনো। প্যাভলভ যখনই ওর কুকুরের সামনে প্লেট ভরা খাবার নিয়ে আসতো, তখনই ওর কুকুরের মুখ দিয়ে লালা বেরোতে শুরু করে। এটা ন্যাচারাল, কারণ কুকুর জানে যে প্লেট দেখলেই ভাববে কি যে এখানে খাবার আছে, তার মানে মালিক আমাকে এখন খাবার দিবে,
তখনই ওর স্যালিভেশন হতে শুরু করে। এবার প্যাভলভ করলো কি, এবার বি নাম্বার ছবিটা দেখো, প্যাভলভ করলো কি ঘন্টা বাজিয়ে ছবি দিতে শুরু করলো, ঘন্টা বাজিয়ে খাবার দিতে শুরু করলো। যে আগে ঘন্টা বাজালো, তারপরে খাবার দিল, সরি, প্রথম দিকে শুধু ঘন্টা বাজালো, সরি, বি নাম্বার ছবি মানে শুধু ঘন্টা বাজালো, খাবার দিল না। বুঝতে পারছো? তো ডগটা বুঝতে বুঝতে পারছে না যে কি হচ্ছে, মালিক যেন ঘন্টা আবার কেন বাজাচ্ছে। তো তখন ডগটার কোনো স্যালিভেশন হচ্ছে না। এবার করলো কি, সি নাম্বার ছবিটাতে যে ঘন্টার সাথে খাবারও দিচ্ছে, তখন এই কুকুরটা বুঝতে পারলো যে তার মানে মালিক এখন থেকে আমাকে খাবার দেওয়ার সময় আমাকে অ্যালার্ট করে দেবে, এই ঘন্টা বাজিয়ে আমাকে অ্যালার্ট করে দেবে। তো এরকম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ দিতে 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 তারপরে যখন মালিক মানে প্যাভলভ যখন শুধু ঘন্টা বাজাতো, তখনই ওর মুখ দিয়ে লালা বেরোতো, মানে কি ঘন্টার আওয়াজ শুনলেই ও বুঝতে পারতো যে হ্যাঁ তার মানে এখন খাবার টাইম। কথা বুঝলা? এটা তার মানে ও নিজের এক্সপিরিয়েন্স এর মাধ্যমে গেইন করলো কুকুরটা, এই রিফ্লেক্স অ্যাকশনটা। তো প্রথমে কি ছিল, প্রথমে রিসেপ্টর কি ছিল, শুধুমাত্র চোখ দিয়ে দেখতো নাকি না? তার মানে প্রথমে রিসেপ্টর ছিল শুধুমাত্র কে, আই, ফটো রিসেপ্টর। কিন্তু ঘন্টাকে ইন্ট্রোডিউস করা হলো, তার মানে এটা কে রিসিভ করবে, ইয়ার মানে ফোনো রিসেপ্টর। তারপরে দুই, সি নাম্বার ছবিটাতে ফটো রিসেপ্টর অ্যাজ ওয়েল অ্যাজ ফোনো রিসেপ্টর মানে আই আর ইয়ার দুটাই কাজ করতে শুরু করলো। আর লাস্টেরটাতে কি শুধুমাত্র ঘন্টা মানে শুধুমাত্র ফোনো রিসেপ্টর দিয়েই কাজ হয়ে যাচ্ছে। তার মানে কি, দেখো এ থেকে ডি তে রিসেপ্টর চেঞ্জ হয়ে গেল, এ তে রিসেপ্টর ছিল আই, ডি তে রিসেপ্টর হচ্ছে তোমার ইয়ার, শিফট হয়ে গেল রিসেপ্টরটা এখন স্যালিভেশনের জন্য। দারুণ ব্যাপার, তাই কি না? তাহলে এইটা হচ্ছে তোমার কন্ডিশনস রিফ্লেক্সিং, মানে প্যাভলভের এক্সপেরিমেন্টটা ভালো করে করবা, এটা খুব ফানি একটা এক্সপেরিমেন্ট। তারপরে হচ্ছে আরো কিছু কমন রিফ্লেক্স অ্যাকশনের এক্সাম্পল দেওয়া আছে। ন্যাচারাল বা ইনবর্ন রিফ্লেক্স দেখে নিন, নি জাম্প, যখন কোনো পেশেন্টের হাঁটুতে প্রবলেম হয় তখন মানে ডাক্তার, হাড়ের ডাক্তার কি করে হাঁটুতে রাবারের হাতুড়ি দিয়ে এরকম করে স্ট্রাইক করে। তো এখানে কিছু হাড্ডির জয়েন্ট আছে, ওরা জানে ঠিক কোন জায়গাটায় স্ট্রাইক করলে তখন পাটা এরকম ঝাঁকুনি মেরে এরকম ভাবে কিক মারে, অটোমেটিক মারে, এটাকে নি জাম্প বলে। আমরা পারবো না, এরকম ভাবে হবে না, আমরা জানি না, এরা ডাক্তাররাই জানে। আমি বাড়িতে অনেকদিন আগে একবার ট্রাই করেছিলাম, কিন্তু জায়গাটা বের করা, খুঁজে বার করা খুব মুশকিল। ছোট্ট একটা হাড্ডি থাকে, ওই হাড্ডিটাতে স্ট্রাইক করে এরকম করে, এবার যদি হাঁটুতে প্রবলেম থাকে তাহলে রিজার্ভ হবে না, মানে ডাক্তাররা এটা হাঁটুটা ঠিক আছে কিনা ওটাকে চেক করার জন্য। আচ্ছা, তারপরে দেখো কুইক ক্লোজিং অফ আইলিডস, উইথড্রল অফ হ্যান্ড, পেরিস্টালটিক রিফ্লেক্স, কাফিং, স্নিজিং, এগুলো সব ইনবর্ন ন্যাচারাল রিফ্লেক্স। আর কন্ডিশনাল ন্যাচারাল রিফ্লেক্স এর এক্সাম্পল কি দেওয়া আছে, যে টিচারকে দেখলে স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাওয়া, মানে টিচার যখন বাড়ি ঘরে ইয়েতে ঢুকলো, ক্লাসরুমে ঢুকলো। 2 নাম্বার হচ্ছে মানে জুতোর শুলেস বাঁধা, এটা শুরুতে পারতাম না, তারপরে প্র্যাকটিস করতে 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 এখন আমরা ঠিক করে পারি। প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, গিটার বাজানো, পিয়ানো বাজানো, ইউজিং কি, গিভিং হ্যান্ড সিগন্যাল টু ইউর রাইট অটোমেটিক্যালি when you are turning your cycle or car to the right, মানে রাস্তা পার হওয়ার সময় এরকম হাত দেখাই আমরা। তারপরে অ্যাপ্লাইং ব্রেক, যদি সামনে কিছু চলে আসে। তাহলে ন্যাচারাল রিফ্লেক্স আর কন্ডিশনাল রিফ্লেক্স এর এক্সাম্পল কি, যে ন্যাচারাল রিফ্লেক্স ইনবর্ন, এগুলোর কোনো এক্সপিরিয়েন্স লাগে না, কিন্তু কন্ডিশনাল রিফ্লেক্স এর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স লাগে। ন্যাচারাল রিফ্লেক্স ডাইরেক্টলি রিলেটেড টু স্টিমুলাস, বাইরে থেকে কোনো স্টিমুলাস দিতে হবে, কিন্তু কন্ডিশনাল রিফ্লেক্স কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে, টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য ডাইরেক্ট ইনিশিয়াল স্টিমুলাস। 3 নাম্বার কি, সিমিলার ইন অল হিউম্যান অর সিমিলার অ্যামং অল ইন্ডিভিজুয়াল, কিন্তু কন্ডিশনাল বা অ্যাকোয়ার্ড রিফ্লেক্স কিন্তু পারসন টু পারসন ভ্যারি করে। তুমি গিটার বাজাতে পারো, আমি পারি না, বুঝতে পারছো কথাটা? তুমি সুইম করতে পারো, আমি পারি না, তো যে প্র্যাকটিস করেছে সে পারবে।
তাহলে নার্ভাস পাথওয়ে কি? সবার প্রথমে আসবে হচ্ছে রিসেপ্টর। কোথায় গেল রিসেপ্টর? কোথায় লেখা এখানে? এটা বুঝিয়ে দিয়েছি। রিসেপ্টর থেকে কি সেন্সরি নিউরন। সেন্সরি নিউরন কোন রুট দিয়ে ঢুকবে? ডর্সাল রুট দিয়ে ঢুকবে। কোথায় ঢুকলো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ঢুকলো, প্রসেসিং হলো। তারপরে মোটর নিউরন দিয়ে বেরোবে। মোটর নিউরন কোথা থেকে বেরোয়? ভেন্ট্রাল রুট দিয়ে বেরোয়, গ্রে ম্যাটার হয়ে। হ্যাঁ, ভেন্ট্রাল রুট দিয়ে বেরোয়। তারপরে হচ্ছে ওটা, এই তো এখানে লেখা আছে, পরে লেখা আছে রিসেপ্টর। তারপরে ও রিসেপ্টর থেকে সেন্সরি নিউরন দিয়ে গেল, ডর্সাল রুট দিয়ে ঢুকলো, স্পাইনাল। আর তারপরে হচ্ছে মোটর নিউরন দিয়ে বেরোচ্ছে। কোথায় যাবে? ইফেক্টরে যাবে। তারপরে ইফেক্টর মানে মাসল অর অর্গান অর গ্ল্যান্ড, তারপরে ইফেক্টর কাজ করবে। আর মোটর নিউরন আর সেন্সরি নিউরনের মাঝখানে কি আছে? ইন্টারমিডিয়েট অর কানেক্টিং অর অ্যাসোসিয়েশন নিউরন অর রিলে নিউরন। অনেকগুলো নাম, একটারই অনেকগুলো নাম। এগুলো আমি আর পড়াচ্ছি না কিন্তু, হ্যাঁ। এবার রিফ্লেক্স আর্ক কাকে বলে? দেখো, রিফ্লেক্স আর্ক কাকে বলে? এই ফ্লো চার্টটা দেখবা, এইটা একটা আর্কের মতো, হ্যাঁ কি না? আর্ক মানে কি? আর্ক, আর্ক মানে টার্ন, কে আর্ক বলে। তোমরা তো সার্কেল টার্কেল করেছো এগুলো ম্যাথে। তো এইটা হচ্ছে তোমার, তার মানে কি, মোট কথা, রিফ্লেক্স অ্যাকশনের পাথওয়েকে, বুঝতে পারছো, রিফ্লেক্স আর্ক বলে। এই যে রুটটা, যে রুট ধরে তোমার রিফ্লেক্স অ্যাকশনটা হলো, রিসেপ্টর, সেন্সরি নিউরন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মোটর নিউরন, ইফেক্টর, এটাকেই কি বলে? রিফ্লেক্স আর্ক। এই যে, what is reflex arc? Reflex arc is the shortest route that can be taken by an impulse from a receptor to effector. তো রিফ্লেক্স আর্কের এটা তো আমি বলেই দিয়েছি, এই যে অ্যারো দিয়ে দিয়ে তো ব্যাপারটা করেই দিয়েছি, তাই কি না? এবার এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে এখানে। ও, এটা তো এখানেও দেওয়া আছে। এটা আর্ক কোথায় হলো? এটা তো লিনিয়ার হয়ে গেল। আর্কটা এরকম করে করতে হলো। তাহলে রিসেপ্টর কি জানো? যে স্টিমুলাস কে রিসিভ করে, রিসেপ্টর হচ্ছে অনেকগুলো গ্রুপ অফ সেল হতে পারে বা কোনো অর্গানও হতে পারে। কিন্তু একটা এক্সাম্পল দিতে পারবা রিসেপ্টরের, যেখানে অর্গান না, গ্রুপ অফ সেলস? আমাদের টাংয়ের মধ্যে খালি টেস্ট কে রিসিভ বোঝার খালি সেল আছে। আর এমন কোন রিসেপ্টরের এক্সাম্পল দিতে পারবা যেটা ইটসেলফ ইজ এ হোল অর্গান? স্কিন, স্কিন কিন্তু একটা সেল না, স্কিন হচ্ছে একটা হোল অর্গান। তো রিসেপ্টর একটা গ্রুপ অফ সেলসও হতে পারে, আবার একটা অর্গানও হতে পারে ব্যাপারটা। দুই নাম্বার কি? সেন্সরি নিউরন, রিসেপ্টর টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেখানে ব্যাপারটা প্রসেসিং হচ্ছে, মানে ব্রেন আর স্পাইনাল কর্ড। তারপরে মোটর নিউরন, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ইফেক্টর। আর ইফেক্টর হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কমান্ড অনুযায়ী কাজ করে, মানে মাসল আর গ্ল্যান্ড। এইবার চলে আসো হচ্ছে কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন। কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন ব্যাপারটা কি? সে না, আমি তোমাকে বললাম যে, ধরো নাও তোমার আহ, সামনে তোমার ফেভারিট ফুড রাখা আছে। তো এটা রেসপন্স কি হলো? যে তোমার মুখ দিয়ে লালা বেরোচ্ছে, স্যালিভেশন হচ্ছে। এবার এইখানে কোন কোন রিসেপ্টর এখানে ইনভলভ আছে? আবার দেখলাম সামনে রাখা আছে ফটো, ফটো রিসেপ্টর, অলফ্যাক্টরি রিসেপ্টর, দুটা। তাহলে এটা একটা কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন কিন্তু ব্যাপারটা। যদি যখন অনেক কিছু ইনভলভ থাকে, যেমন while walking in the dark on a road,
মনে করো অন্ধকারে হাঁটছো, ততক্ষণ তুমি আইডিয়া করে হাঁটছো, চোখ দিয়ে দেখতে পাচ্ছ না, তাও তুমি হেঁটে যাচ্ছ, হাঁটতে 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 বাড়িতে পৌঁছে গেল। তাহলে কিভাবে পৌঁছালে? নিশ্চয়ই পাস্ট এক্সপিরিয়েন্স থেকে তুমি জানো যে কোন রাস্তাটা দিয়ে গেলে, বা রাস্তার এই দিকে একটা গাছ আছে বা এখানে একটা গর্ত আছে, এরকম একটা আইডিয়া আমাদের সবারই থাকে। হ্যাঁ, তার মানে এটা যে কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন, যে কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশন involves neurons at different level of the spinal cord. While walking in the dark on a road, if you happen to step on a coiled, মনে করো অন্ধকারে হাঁটতে হাঁটতে একটা পেঁচানো দড়ির উপরে তুমি পা রাখলে, কয়েলড পিস অফ রোপ, ইউ সাডেনলি জাম্প অ্যাসাইড, তুমি ভাবো কি ওটা কি হতে পারে? সাপ। Jump aside with fear of a suspected snake. Virtually all the skeletal muscles are involved in this reflex. মানে যতগুলো skeletal muscle আছে সেগুলো। So remember যে all reflexes are involuntary, but all involuntary actions are not reflex action. খাবার ডাইজেস্ট করা এটা কি রিফ্লেক্স অ্যাকশন? এটা ইনভলান্টারি, কিন্তু এটা র‍্যাপিডলি হয় না, ধীরে ধীরে হয়, কিন্তু এটা আমাদের কন্ট্রোলে নেই। আর 2 নাম্বার, সার্টেন ভলান্টারি অ্যাকশনস by consciously repeating them with specific stimuli can become involuntary, and such actions are called conditioned reflex. যেমন বক্সারদের ক্ষেত্রে হয়, বা যারা মার্শাল আর্টস করে, ওরা একই মুভমেন্ট, মারো তো মারো, মারো মাথার মধ্যে ছুরি, মারো মারো, মারো, ছুঁড়ে মারো, মারো। কন্ডিশন রিফ্লেক্স আর একটা কি, যে বক্সার বা মার্শাল আর্টসরা যেরকম পায়, ওরা যখন বক্সিং করে নিজেকে ডিফেন্ড করার জন্য ওর হাতটা অটোমেটিক ঘুরে চলে আসে। এই যে, কি বললাম, নিজেকে ডিফেন্ড করার জন্য হাত অটোমেটিক চলে আসে। ওই মুভমেন্ট গুলা ইভেন ওদের কন্ট্রোলেও থাকে না, যে এত প্র্যাকটিস করেছে, এত প্র্যাকটিস করেছে যে এরকম ভাবে একটা পাঞ্চ আসলো, ও সরে যায়, অটোমেটিক হাতটা উঠে আবার ওদের পাঞ্চ করতে, এত প্র্যাকটিস করেছে। যে কি বলেছে, যে কিছু কিছু ভলান্টারি অ্যাকশন কনসাসলি রিপিটিং করলে ওটা ইনভলান্টারি হয়ে যায়। প্রগ্রেস চেকটা করো, fill in the blanks by choosing the correct alternative. Brain and spinal cord are the parts of central nervous system. তাড়াতাড়ি করো, সেন্ট্রাল, বুঝছে? 2 নাম্বার, that is the largest part of the brain. Cerebrum, second option টা। White matter consists mainly axons, 3 নাম্বারটা axons, তাড়াতাড়ি। 4 নাম্বার, the part of brain concerned with the body balance is cerebellum, second option টা করো তাড়াতাড়ি। Given below is a few common reflexes in human, classify them as simple or conditioned. Knee jerk, simple. Watering of mouth on seeing a favorite dish, না না এগুলা সিম্পল। কন্ডিশন কোনটা ছিল? আচ্ছা, কন্ডিশন যেন কোনটা ছিল? এক্সপেরিয়েন্স এর মাধ্যমে, না? ও হ্যাঁ, হ্যাঁ এটা কন্ডিশন। আরে না, শুধু বলছে সিম্পল আর কন্ডিশন, কমপ্লেক্স নাই এখানে। কন্ডিশন 3 নাম্বার কি, টাইং অফ শুজ, এটাও কন্ডিশন। ক্লোজিং অফ আইলিডস ইন এ স্ট্রং বিম অফ লাইট, এটা সিম্পল, এটা জন্ম থেকেই আছে। আর given alongside is a partial diagrammatic representation of a certain phenomenon কি pertaining to the nervous system. আচ্ছা, name the parts 1 to 7. তো এটা হোমওয়ার্ক পারবা তো ছবিটা দেখে দেখে? আচ্ছা, দেখি এখানে the basic structural functional unit of brain, neuron, 3 নাম্বার, তাড়াতাড়ি। which of the following structure is absent in nerve cell? Centrosome, centrosome, C number. The number of cranial nerve and spinal nerve, C number, 12 or 31. Which part of brain controls the posture of body? Cerebellum, C number, C number. Fluid present of the brain are termed as ventricles, B number, second option, B number. Nasal granules are found in, এটা হবে হচ্ছে তোমার
এ নাম্বার, সাইটন অফ ব্লাড সেল, মিজেল গ্র্যানুল কোথায় পাওয়া যায়? থিন ডেলিকেট মিডল লেয়ার অফ মেনিনজেস, জুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পিয়া ম্যাটার। হ্যাঁ, অ্যারাকনয়েড ম্যাটারটাই মিডলে থাকে। এনি ফ্যাক্টর দ্যাট ক্যান ব্রিং চেঞ্জ ইন দ্য বডি, হ্যাঁ স্টিমুলাস, 8 নাম্বারটা স্টিমুলাস, gyri and sulci are richly found in cerebral cortex, second option. The white matter of cerebellum mainly consists of axons, C number. Assertion reason, effectors are the part of the body which on receiving stimulus set up waves of impulse. আচ্ছা, অপশন কি আছে? A is false, for কোন অপশন আছে? দুটো অপশন আছে। The specialized epithelial cells of certain organs are capable of receiving stimuli which can be um, light, the specialized certain organs, hunger, etc. আচ্ছা, এ দেখো এখানে অ্যাসারশনটা না ভুল দেওয়া আছে। ইফেক্টর কখনো স্টিমুলাসকে রিসিভ করে না, স্টিমুলাসকে কে রিসিভ করে? রিসেপ্টর। আর কিন্তু রিজনটা দেখো তো, রিজনটা ঠিক আছে কি ভুল? স্পেশালাইজড এপিথেলিয়াল সেলস অফ সার্টেন অর্গানস, মনে করো স্কিন, are capable of receiving stimuli which can be light, sound, heat, pain, hunger, etc. এটা ঠিক আছে, তার মানে কোন অপশনটা হচ্ছে? 2 নাম্বার অপশনটা হচ্ছে। assertion is false, reason is true. The aggregation of cell bodies or perikaryones of neuron from the synapse, না, এখানেও তো অ্যাসারশনটা ভুল আছে। এগ্রিগেশন অফ সেল বডি কে বলে গ্যাংগ্লিয়া। Ganglia are the structure from which nerve fibers may arise or enter into, whereas the synapse connects two neurons with a small gap. এটাও সেকেন্ড অপশনটাই হবে। Assertion is false, reason is true. Cerebellum is the large, কি রে ভাই, এটাও তো assertion ভুল। Cerebellum is located just at the base of the cerebrum, it maintains a, এটাও 2 নাম্বার অপশনটাই হবে। না না না, is the side seat for intelligence, হ্যাঁ এটাও 2 নাম্বার অপশনটা হবে, বি নাম্বার। The protective membranous covering of brain and spinal cord are same, হ্যাঁ meninges, whereas the bony covering of these are cranium and vertebral column respectively, ঠিকই আছে। Since both are very delicate and sensitive organs of our body, they are protected by 3 layered membrane known as meninges. দুটাই ঠিক আছে, কোন অপশনটা হবে? এ, এ না, সি হবে, সি মানে 3 নাম্বারটা। The arrangement of white and gray matter is same in both brain and spinal cord, না ভুল। ব্রেনের বাইরের দিকে গ্রে ম্যাটার আর স্পাইনাল কর্ডের ভিতরের দিকে গ্রে ম্যাটার। Gray matter consists of cell bodies of neuron, whereas white matter consists of axon. One region is termed as the cortex and other is the medulla. Uh, cortex and medulla. Gray matter হচ্ছে cortex, হ্যাঁ ঠিক আছে। তোমার এটা হবে সেকেন্ড অপশন। Assertion is false, reason is true. Sympathetic and nervous system is stimulated by the hormone thyroxine, bull, adrenaline. Sympathetic nervous system prepares the body for violent action against abnormal condition. Adrenaline is termed as emergency hormone. এটা হবে সেকেন্ড অপশন। Reflexes are involuntary, but all involuntary actions are true. Reflexes are involuntary actions of our body and controlled by medulla oblongata and spinal cord respectively. এই medulla oblongata ফাংশনে দেখো তো রিফ্লেক্স অ্যাকশন লেখা আছে নাকি? আছে, হবে হবে। internal organs. Other involuntary actions. Yes. Reflex 9. Reflex 9. 4 থেকে বলছো না? তাহলে এটা অ্যাসারশনটা ঠিক আছে, রিজনটা ভুল আছে, কি কোনটা হবে? Assertion is true, reason is false. তাহলে 1 মানে এ নাম্বারটা। The fluid that is present inside and outside the brain
cerebrospinal fluid, cerebrospinal fluid, the junction between two nerve cells, কি হবে? synapse, synapse, তাড়াতাড়ি লেখো, synapse, synapse, লিখেছো? the part of brain which concept memory, কি হবে? cerebrum, 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 the central space of the brain, কি হবে? হ্যাঁ, ventricles, ventricles, এটা আবার কি? স্টিমুলাস যদি রিসেপ্টরের সাথে রিলেটেড, তাহলে ইম্পালস কার সাথে রিলেটেড? এটা কি হবে গো? কোন নার্ভ? সেন্সরি নার্ভ না মোটর নার্ভ নাকি ইফেক্টর হবে? এটা ইফেক্টরই হবে, ইফেক্টর। দেখে নি ভাই, তাই লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে করে দাও। সেরিব্রামকে ডায়ানসেফালন বললে সেরিবেলামকে কি বলে? দেখে নাও একটু, বই থেকে বের করো, এটা আমার মনে নাই। রম্বেনসেফালন কি বলে? বের করো এটাকে কি বলে, রম্বেনসেফালন মনে হয়। হ্যাঁ, কি বলে রে ভাই এগুলাকে, বের করো। কি গো, পাচ্ছ না এটা? মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা হবে না তো? সেরিবেলাম মানে সেরেব্রাম যদি, ও সেরিব্রামের আরেক নাম ডায়েনসেফালন না মনে হয়। এটা কিসের রেসপেক্ট, এটা কিসের রেসপেক্ট করা? হ্যাঁ, এর আগে সার্চ করে ডায়েনসেফালন কি হয়? ডায়েনসেফালন হচ্ছে তোমার ফোর ব্রেনের একটা পার্ট। ও আচ্ছা, সেরিব্রাম আর ডায়েনসেফালন ফোর ব্রেন, সেরিবেলাম আর মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে তোমার হাইন্ড ব্রেন। সেটাও তো হতো, ছাড়ো বাদ দাও, এখানে সেরিবেলাম ডায়েনসেফালন ইয়ে লেখা আছে, মেডুলা অবলাঙ্গাটা। রিসেপ্টর, সেন্সরি নিউরন, সেন্সরি নার্ভ, মোটর নার্ভ, ইফেক্টর। সি নাম্বারটা হবে ইফেক্টর। অ্যাক্সন,
নার্ভ, সাইটন, আবার কি হবে জানি। হ্যাঁ, এগুলা কেমন কেমন দেওয়া রে ভাই? নিউরনস, নিউরনস হবে। সেরেব্রাম, কর্পাস ক্যালোসাম, সেরিবেলাম, তাহলে কি হবে? এত কঠিন কঠিন থাকলে তো আমিও পারবো না। কর্পাস ক্যালোসাম, এটা হবে পলস। তারপরে কি আছে? given below juda matter, gray matter, pia matter, arachnoid matter, তিনটায় একটার আন্ডারে হবে। ও সরি, এখানে অড বের করতে বলছো না, and write the category of the remaining। তাহলে অড হচ্ছে তোমার এখানে গ্রে ম্যাটার, তাহলে বাকিগুলো কিসের ক্যাটাগরিতে পড়ে ওটা লিখতে হবে। বাকিগুলো মেনিনজেসের আন্ডারে পড়ে। দেখো, জুরা ম্যাটার, পিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, এরা মেনিনজেসের আন্ডারে পড়ে। কিভাবে লিখবা বুঝে কিন্তু, সেরিব্রাম, সেরিবেলাম, স্পাইনাল কর্ড, মেডুলা অবলাঙ্গাটা, স্পাইনাল কর্ড হচ্ছে অড, তাহলে বাকিগুলোর ক্যাটাগরি কি হবে বলো? পার্টস অফ ব্রেন, পার্টস অফ ব্রেন। তারপরে কি আছে? পলস, সাইটন, এক্সন, ডেনড্রন, পলস হবে। তাহলে বাকিগুলা ক্যাটাগরি কি হবে? পার্টস অফ নিউরন। আরে সি নাম্বারটা বলছি। ৳10, ৳10, হ্যাঁ ৳10 দিবা। তারপরে
কি হবে? হাইপোথ্যালামাস সেরিবেলাম, নিজেরা করলে না এগুলা? হাইপোথ্যালামাস সেরিবেলাম পন্স মেডুলা অবলাঙ্গাটা হাইপোথ্যালামাস। কেন বলতো? বাকিগুলা কিসের ক্যাটাগরি? পার্টস অফ হাইন্ড ব্রেন। পন্স মেডুলা আর সেরিবেলাম এগুলো হাইন্ড ব্রেনের পার্ট, আর হাইপোথ্যালামাস তো হয়ে গেল তোমার ফোর ব্রেনের পার্ট। তারপরে স্নিজিং, ব্লিঙ্কিং, ব্লাশিং, নিটিং উইদাউট লুকিং। নিটিং মানে কি? ও আচ্ছা, কাপড় টিপসি একটা করে ওইখানে একটা তাই নিটিং মানে কি? নিটিং মানে কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। তাহলে এগুলা হচ্ছে তোমার নিটিং উইদাউট লুকিং, এটা হবে অড। এই নিটিং উইদাউট লুকিং এটা হবে অড। তাহলে বাকিগুলো কোন ক্যাটাগরির আন্ডারে পড়ছে? তাহলে নাম কি ওটার জন্য ছিল? ন্যাচারাল রিফ্লেক্স। তাহলে বাকিগুলো হচ্ছে ন্যাচারাল রিফ্লেক্স। আর নিটিং ওটা হচ্ছে কন্ডিশন রিফ্লেক্স। বাকিগুলো হোমওয়ার্ক থাকলো, যাও ফিল আপ করে নিয়ে আসবা, আমি কিন্তু পরের দিন কপি চেক করবো।